দ্রুত যেতে পারে না। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা চলে যাব, কিন্তু আমাদের তারপর মনে হলো তাদেরকে ফেলে যাওয়াটা আমাদের ঠিক হবে না। কাজেই তাদের সাথে তাল মিলিয়ে আমরা প্রথমে পেছনে যাওয়া সত্ত্বেও আমরা তাদেরকে অতিক্রম করি। কিন্তু আমরাই তারপর সিদ্ধান্ত নিই যে না, তাদের আমরা ফেলে যাব না। এটা লড়াইয়ের স্বার্থে তাদেরকে আমাদের সাথে রাখা দরকার। অন্য যে দুটো জাহাজ ছিল সেগুলি যান্ত্রিক সমস্যার কারণে পরে তাদের ফিরে যেতে হয়েছে, তারা যেতে পারে। তারপরে যেটা হলো, যেটা এখানে এটা আপনারা বুঝবেন যে আমরা আপনাদের নিয়মিত আপডেট দিচ্ছিলাম, কিন্তু সেখানে এই আপডেট তো ইসরায়েলও পাচ্ছে। কাজে আমাদের খুব সচেতন ভাবে এমন জিনিস বলতে হয়েছে যেটা আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করবে না, যেটার কারণে এই যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটাকে ব্যাহত না করা হয়। এবং সেই সেই জায়গায় আমরা বাছাই করে কিছু কিছু জিনিস বলিনি। তার মধ্যে একটা আজকে আপনাদের বলি, এর আগে বলা হয়নি। সেটা হচ্ছে আমরা যখন 6 তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম আমাদের অন্যান্য প্রক্রিয়ার কারণে, তখন দেখা গেল আমরা 7 অক্টোবরে, এবং ইসরায়েল বলেই যাচ্ছে যে আমরা হামাস সমর্থনকারী। 7 তারিখে যদি আমরা পৌঁছাই, তাহলে এটা বলার সুযোগ তারা অনেক বেশি পাবে, কারণ তারা ওইটাকে জাস্টিফিকেশন হিসাবে দেখাতে পারে। কাজে আমরা ট্যাকটিক্যালি সিদ্ধান্ত নেই যে 7 তারিখে আমরা পৌঁছবো না, 8 তারিখে পৌঁছানোর চেষ্টা করবো। কাজে সেই হিসাবে আমরা বাড়তি একদিন ওইখানেই ছিলাম। কেউ কেউ দেখেওছেন যে আমরা ট্র্যাকারে দেখেছেন যে আমরা এক জায়গায় কিছুক্ষণ ছিলাম, ওই 7 তারিখে যাতে আমাদের না পৌঁছতে হয় সেটার কারণে। কয়েকটা জিনিস বলা দরকার, যারা গিয়েছিল তাদের কথা বলি। অসাধারণ কিছু মানুষ এই কনসাস প্রতিরায় ছিলেন। সত্যিকার অর্থে একেবারে লড়াকু মানুষ। রুয়াইদা আরা, যিনি, যার সাথে আমি প্রথম যোগাযোগ করি, তিনি, আমি পরে আপনাদের প্রশ্নের অন্য উত্তর তুলিয়ে দেবো, কিন্তু আমি জানানোর জন্য বলছি, তিনি কিন্তু প্রথম এই মাবি মারমারাতে ছিলেন, যেখানে তার 10 জন সহকর্মী মারা যায়, তাকে হত্যা করা হয়, খুন করা হয়। তা সত্ত্বেও উনি সব বিপদের কথা জেনে, তার সামনে 10 জনকে খুন করা হয়েছে সেই আহ, একই ফ্লোটিলাতে, তারপরেও কিন্তু তিনি গেছেন। তিনি কো ক্যাপ্টেন ছিলেন, 2 জন ক্যাপ্টেন ছিলেন, আমাদের একজন তুর্কিশ ক্যাপ্টেন আর একজন বের্লিন নামে অস্ট্রেলিয়ান একজন ক্যাপ্টেন। তিনি এর আগে বিভিন্ন এই ধরনের বড় বড় অভিযানে গেছেন এবং সেগুলির উনি জানেন। তিনি আবার আমাদের আগে প্রশিক্ষণও দিয়েছেন, সেফটি ট্রেনিং, অনেকগুলি জিনিস আমাদের আগে করতে পেরেছেন। নারী ক্যাপ্টেন। তারপরে নারীদের একটা বড় অংশ ছিল এখানে, সেখানে জোহরা, তার একটা পা কাটা, অ্যাম্পিটেট করা, সেখানে একটা আর্টিফিশিয়াল পা নিয়ে গেছে। 84 বছরের একজন নারী, প্রেসিডেন্ট ম্যাক্রোর খুব ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি গেছেন এবং নৌকা থেকে লাইভ ব্রডকাস্ট করে ম্যাক্রোকে প্রশ্ন করেছেন, কেন তুমি এই জিনিস করতে দিচ্ছ। এই ধরনের অসাধারণ কিছু কিছু ব্যক্তি গিয়েছেন এই অভিযানে, কিন্তু যারা জাননি সেটার কথা বলা দরকার। কারণ আমরা মিডিয়ার জন্য করেছিলাম, মিডিয়া এবং স্বাস্থ্যকর্মীদের জন্য। মেইন স্ট্রিম মিডিয়ার একটা ব্যক্তি যায়, কোনো একটা ব্যক্তি কোনো মেইন স্ট্রিম মিডিয়া থেকে এখানে যায়, সেই রিস্ক তারা নেয়নি। ব্যক্তিগত রিস্ক বলবো না রাজনৈতিক রিস্ক, এটার মধ্যে আমি গেলাম না, কিন্তু একটা মেইন স্ট্রিম মিডিয়ার কোনো উপস্থিতি ছিল না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং মেইন স্ট্রিম মিডিয়া কি ভয়াবহ ভূমিকা রেখেছে এই যুদ্ধে, এই লড়াইয়ে, এই জেনোসাইডে, সেটা আমাদের মনে রাখতে হবে। আমি তার বেশি একটানা বলবো না, আপনাদের অনেক প্রশ্ন নিশ্চয়ই আছে, প্রশ্নের মধ্যে হয়তো কিছু জিনিস আসবে, তার বাইরে যদি হয় শুধু শেষের জায়গাটা বলি যে আমরা যখন আমি ব্রডকাস্ট, আমরা কিন্তু তার আগে সারাক্ষণ মোহরা দিয়েছি, বললে কি হবে, কে কি করবে, কার ভূমিকা কি, একে আক্রমণ করলে অন্যজন কি করবে, একজনকে যদি খুন করা হয় বা আক্রমণ করা হয় তাহলে আরেকজন কিভাবে আসবে, একেবারে মিলিটারি কায়দায় আমরা পুরো যাত্রা সহ আমরা এই জিনিস করেছি। দিনে রাতে সাইরেন বেজেছে, সবাই এক জায়গায় গিয়েছি, সেই এক্সারসাইজ গুলির ভেতর দিয়ে গিয়েছি। কিন্তু এক্সারসাইজ একটা জিনিস, আসল আসল ঘটনা ভিন্ন জিনিস। আমাদের চলার সময় একটা সময় ঠিক করা হলো আমি হব প্রতিটার অফিসিয়াল ফটোগ্রাফার। এমনিতে আমাদের কাজ সব, কারণ এই প্রতিটাটা একটু বলে রাখি,
কিন্তু স্বাভাবিক জাহাজ না, কারণ